তার মানে গণতন্ত্রই আমাদের সকল সমস্যার সমাধান সেটা মনে করা যাচ্ছে না। গণতন্ত্র এবং সমাজতন্ত্র আমরা 1972 সনে মনে করতাম এই দুটো পরস্পর বিরোধী। এরা গণতন্ত্র করতে চায়, মানে আওয়ামী লীগ গণতন্ত্র করতে চায়, আর এখন যে বাসদ হয়েছে ব্র্যাকেটে মার্ক্সবাদী দেখলে একটু কৌতুক লাগে। তো তখন জাসদ বলে একটা দল হয়েছিল, ওরা সমাজতন্ত্র করে, নাম ছিল জাতীয় সমাজতান্ত্রিক দল। আচ্ছা, তাহলে গণতন্ত্র এবং সমাজতন্ত্রকে পরস্পর বিরোধী মনে করেছিলাম আমরা, কিন্তু বাস্তবে ইতিহাস ঘাটলে এবং আমাদের অভিজ্ঞতা দেখলে দেখা যায় যে গণতন্ত্র এবং সমাজতন্ত্র এটা নিয়ে আমরা মানুষকে দুই দলে বিভক্ত হতে দেখেছি। এখন দেখা যাচ্ছে আসলে গণতন্ত্র বলে যে জিনিসটা বলা হচ্ছে সেটা যদি আপনি মাঝে মাঝে 5 বছর পর পর ভোট হয়, গত 10 বছর ওরকম ভোট হয়নি, সেজন্য আমাদের মনের মধ্যে সংস্কারের বাসনা জেগেছে। যদি ভোট হতো তাহলে আর মনটা তাতে আমরা সন্তুষ্ট আছি। ধরুন মার্কিন যুক্তরাষ্ট্র সারা পৃথিবীতে নেতৃত্ব করছে এখন, আমরা সকলেই বলি সেটা হচ্ছে গণতন্ত্রের আদর্শ আবার ভূমি। সেখানে নির্বাচন হয়, প্রেসিডেন্ট বদলায়, কিন্তু তারপরে তার সারা পৃথিবীতে দাবড়ে বেড়াতে, ধ্বংস করতে, যুদ্ধ বাঁধিয়ে দিতে কোনো অসুবিধা কিন্তু হয়নি। তার মানে গণতন্ত্রই আমাদের সকল সমস্যার সমাধান সেটা মনে করা যাচ্ছে না। ধরেন মার্কিন দেশে যে 4 বছর পর পর 6 বছর পর পর নির্বাচন হয়, সেটা যদি গণতন্ত্র হয় এবং আমরাও যদি সেটা করি, আমাদের সব সমস্যার সমাধান হবে না। মার্কিন দেশের গণতন্ত্র আমাদের দেশেও এক ধরনের গণতন্ত্র 72 সন থেকে আমরা চালু করেছিলাম, এবং তার কি হয়েছে আপনারা জানেন। আওয়ামী লীগ সরকার 3 বছরের মধ্যেই একদলীয় সরকার করেছিল, এগুলো সকলের জানা কথা। তো এখন সর্বশেষ যে দাঁড়িয়েছে, এখন আমাদের কি গণতন্ত্র হবে? যদি ভোটাধিকারের বাইরে গণতন্ত্রকে আপনি নিতে চান, নুরুল কবির যেটা মনে করিয়ে দিলেন, সংবিধানের যে একটা দ্বিতীয় ভাগ আছে আমাদের, বলা আছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, সেখানে সমাজতন্ত্রের কথা আরো ঢুকিয়ে দেওয়া হয়েছে। কিন্তু সেটা তো বাহুল্য মাত্র। যদি আপনি সত্যি সত্যি গণতন্ত্র করেন, তাহলে মানুষের গণতন্ত্র বলতে তার অধিকারের কথা আসবে। অধিকার কি শুধু ভোটের অধিকার? ভোটের অধিকার বটে, ভোটের অধিকার কিসের জন্য? ভোট দিয়ে আপনি রাষ্ট্র কারা পরিচালনা করবে তাদের নির্বাচিত করবেন, কিন্তু তাদেরকে পুরোপুরি বিশ্বাস করা যায় না সারা জীবনের জন্য। তাই আমরা সময় নির্ধারণ করে দিয়েছি 5 বছর, কিন্তু তারপরেও তাদের বিশ্বাস করা যায় না বলে আমরা আরেকটা বিধান রেখেছি, আমাদের এমন কিছু অধিকার থাকবে যেগুলো তারা এই 5 বছরের মধ্যেও কখনো কেড়ে নিতে পারবে না। এটা সংবিধান অঙ্গীকার করার 1 বছর না যেতেই আওয়ামী লীগ সরকার আইন করেছিল, আপনার জন্য স্পেশাল পাওয়ারস অ্যাক্ট, যে কোনো লোককে বিচার না করে সন্দেহের বশে প্রথমবার 120 দিন 4 মাস গ্রেফতার করে বন্দী রাখা যাবে, বিনা বিচারে, বিনা পরোয়ানায়। আবার বাড়ানো যাবে 120, আবার বাড়ানো যাবে 120, এইভাবে প্রায় অনন্তকাল তাকে বন্দী রাখা। সংবিধান একদিকে বলছে আপনাকে গ্রেফতার করা যাবে না, আপনাকে 24 ঘন্টার মধ্যে আদালতে হাজির করতে হবে, আবার ওটা বলছে আপনাকে হাজির করতে হবে না, 120 দিন মতো রাখা যাবে। তো এই যে পরস্পর বিরোধিতা আমাদের আছে, এই নির্বাচনী আইন যথেষ্ট নয়। তারপরে যেগুলিকে আমরা বলবো, একটা উদাহরণ দিয়ে আমি বলছি, আমরা বলছি দেশে যদি আপনি সত্যিই গণতন্ত্র করতে চান, মানুষকে অন্তত ভোটটা তো দিতে যেতে হবে। তাহলে ভোট দেওয়ার পথে বাধাটা কি? আমরা দেখছি না ভোটের দিনে যেন জালিয়াত ভোট না হয়, প্রত্যেক পার্টির এজেন্ট দিতে হয়। কিন্তু আপনি তো অন্য পার্টির এজেন্টকে ঢুকতেই না দেন, তাকে বের করে দেন। 2018 সালের নির্বাচনে এরকম হয়েছিল, মানুষ বুঝেন, একদলীয় নির্বাচনের মতোই, যেহেতু আর কোনো মারামারি নাই, একদলীয় শুধু ভোট দিচ্ছে, অন্যের এজেন্টকে যেতে দিচ্ছে না। তো এইটার একটা চূড়ান্ত প্রহসন 2024 পর্যন্ত আমরা দেখেছি, 14, 18, 24। তাতে মানুষের সহ্যের সীমা একটা নির্দিষ্ট সীমায় পৌঁছে। 1974 সালে ইথিওপিয়াতে একটা পরিবর্তন হয়েছিল, হাইলে সেলাসি 1000 বছরের রাজতন্ত্রকে সেখানকার সেনাবাহিনী উৎখাত করে, এবং সেটা জনপ্রিয় হয়, সেই দেশের দুর্ভিক্ষে হয়। 1978-79 সনে ইরানের শাহকেও উৎখাত করা হয়। একইভাবে হয়তো ছোট দেশের কথা আমাদের মনে থাকে না, উগান্ডার ইদি আমিন এবং উৎখাত হয়। আমাদের দেশের সরকার উৎখাত এবার যেটা হয়েছে ঠিক একই জিনিস, একই পদ্ধতি। যারা চূড়ান্ত অপশাসন করে তারা জানতে পারে না কোন পথ দিয়ে তার অপশাসনের অবসান হবে। এটা মনে হয় একটা ক্ষুদ্র একটা কথা থেকে ছাত্রদেরকে রাজাকার বলে গাল দিল, মনে হয় ওইটার জন্য হলো। বহু ঘটনা তার পেছনে আছে। যে ঘটনা তার পেছনে আছে সেটা হচ্ছে মানুষ ভোট দেবার জন্য শুধু আন্দোলন করে নাই, আরো নানা রকমের মানুষের মনের আঘাত একসাথে বিস্ফোরিত হয়েছে। কিন্তু এটা কখন বিস্ফোরিত হবে এটা কেউ জানে না। সব বিপ্লবের লক্ষণ হচ্ছে বিপ্লব কোন ভাবে হবে, টেলিভিশনে ক্যামেরার সামনে হবে কিনা এটা বলা যায় না। এই জন্য এবার যেটা হয়েছে এটার লক্ষণগুলো বিপ্লব আক্রান্ত, কিন্তু আমরা বলছি এটা গণ অভ্যুত্থান, এটা বিপ্লব হয়নি। এটা বিপ্লব হবে কিনা সেটা নির্ভর করছে এই ধরনের মিটিং এর উপর। আমরা যদি চাই, আমরা কি চাই? আমরা যদি ভোটাধিকার চাইও, কিন্তু আমাদের সেই ভ্যাট থাকবেই।
কারণ তাতে তো আপনি ভ্যাট পদের জন্য আপনার পার্টিকে ভোট দিচ্ছেন না। আমাদের দেশে যে পরোক্ষ কর বেশি, কর তো দুই প্রকারের হয়, জানেন যে যারা যত ধনী সে তত বেশি কর দেবে, এটাকে বলে প্রগতিশীল কর বা প্রগ্রেসিভ কর। আর যে গরিব সেই বেশি দেবে, এটাকে বলে কি রিগ্রেসিভ বা এটা প্রতিক্রিয়াশীল কর। আমাদের বর্তমানে প্রতিক্রিয়াশীল কর ব্যবস্থায় চলছে, বড় লোকেরা কম ট্যাক্স দেয়, গরিবেরা ট্যাক্স দেয়। আপনি যে একটা ম্যাচ বক্স কেনেন তাতেও আপনি ট্যাক্স দিচ্ছেন, কাজে ট্যাক্স সবাই দিচ্ছে, যদি বা আপনি ট্যাক্স রিটার্ন করছেন না। মার্কিন দেশে ট্রাম্পের মতো প্রেসিডেন্ট যে প্রতিশ্রুতি দেয় সেটা হচ্ছে আমি ব্যবসায়ীদের উপর কর কমাবো, কর রেয়াত দেবো, এটি হচ্ছে তাদের একটা বড় দাবি। আমাদের দেশে মাঝে মাঝে ট্যাক্স হলিডের কথা আসে, বিদেশি কোম্পানিকে বিনা ট্যাক্সে আপনি 5 বছর 10 বছর ব্যবসা করতে দেবেন। এই কাহিনীগুলো আমরা জানি, কিন্তু বর্তমানে সংস্কারের আলোচনার মধ্যে সেটা নেই। এখানে বাসদ মার্কসবাদের আলোচনায় 6 রকমের তারা হেডলাইন দিয়েছেন: নির্বাচনের সংস্কার, সংবিধানের সংস্কার, নির্বাচনের সংস্কার, বিচার বিভাগের সংস্কার, পুলিশের সংস্কার, জনপ্রশাসনের সংস্কার এবং দুর্নীতি দমন কমিশনের সংস্কার। এই 6 সীমায় তারা আমাদেরকে অব্যাহতি দিয়েছেন। এরপরে আরো সংস্কারের কথা আসবে। এই সংস্কারগুলো কি? একটা সংস্কার হচ্ছে যে আমরা যেন নিয়মিত ভোট দিতে পারি। ভোট দিতে না পারার ক্ষেত্রে যে কাজটা কাজ করে, আপনি ভোটে দাঁড়াতেও পারছেন না, যেহেতু এতে কোটি কোটি টাকার ব্যাপার। একটা সিট বিক্রি হয়েছে, গত সরকারের প্রধানমন্ত্রী শুধু মেয়েদেরকে যে নমিনেশন দেওয়া হয় বাছাই করা, 40 কোটি টাকা, 60 কোটি টাকা, এর মতো তথ্য প্রতিবেদন আমরা পাচ্ছি। এখন পত্রপত্রিকা প্রকাশিত হচ্ছে, এক একটা আসনের বিক্রয়ের মূল্য ছিল এরকম 60, আরো বেশি হতে পারে। আমি দুটো পেয়েছি, একটা 40, একটা 60। এদের আমি চিনি যারা এগুলি কিনেছেন। তো এই যে, তার মানে নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণ নস্যাৎ হয়েছে, এর উপর আমাদের নির্ভর করা যাবে না। তাহলে আমরা এমন একটা নির্বাচন ব্যবস্থা কি করে করব যাতে আমাদের প্রতিনিধি নির্বাচিত হবে, আমরা ভোট দিতে পারবো। আমি কয়েকটা সাধারণ উদাহরণ দিই। আমি নুরুল কবিরকে অনুসরণ করি, যে জনসাধারণের জন্য আপনারা যে বিদেশে যান, এয়ারপোর্ট দিয়ে যান, আপনার পাসপোর্ট ছাড়া আরেকজনের পাসপোর্ট আপনি যেতে পারেন? সাদেক হালিম পারে, সে একটা ব্রিটিশ পাসপোর্ট থাকে তার একটা পেপারের ভিতরে, কিন্তু আমরা তো পারি না। আমাকে টিপ দিয়ে যেতে হয়, অথবা দেখাতে হয়, আমাকে ইমিগ্রেশন চেক করতে হয়। তো ভোটের সময় কেন আপনি একটা কালি লাগাই দেন, যেটা আবার মুছে ফেলা যায়? কোন মানুষ যদি তার ব্যাংকের টাকা সে ছাড়া আর কাউ তুলতে না পারে, দু একটা দুর্নীতি সব জায়গাতেই হয়, কিন্তু শতকরা 99 জন লোক তো নিজের টাকা নিজে তুলতে পারে, যদি ব্যাংক কলাপস না করে। তাহলে ভোট কেন সে দিতে পারবে না? আপনার ভোট তো আপনার ব্যাংক অ্যাকাউন্টের চেয়ে পবিত্রতর জিনিস। অথবা বিদেশে যাওয়ার জন্য আপনার পাসপোর্ট থাকে, পাসপোর্ট আমরা কথা কথা বলি না, সরকার কারো কারো পাসপোর্ট আটকে রাখে। মাহমুদুর রহমান মান্নার পাসপোর্ট বহু বছর আটকে রাখছিল, কিন্তু সবার একটা পাসপোর্ট হওয়ার অধিকার আছে। আপনার ন্যাশনাল আইডি হয়েছে, এখন তারা আপনার সমস্ত জীবন তথ্য রেখেছে, কিন্তু আপনি ভোট দিতে পারছেন না কেন? যদি আপনি ভোট দিতে না পারেন তো আপনি নির্বাচন বন্ধ হয়ে যাবে। এই একটা সংস্কার যদি আপনি করতে পারেন, তাহলে এটা সংস্কার করতে কি কি লাগবে? এই যে আরপিও করে রাজনৈতিক দলকে সারা দেশে অফিস করতে হবে, এটা হচ্ছে মানুষকে রাজনৈতিক দল না করার জন্য বলা। যদি আমি রাজনৈতিক দল করতে চাই, আমাকে করতে না দেওয়ার একটা যুক্তি হতে পারে না। সেটা 2008 হোক আর 2006 হোক, এই সমস্ত আইন হচ্ছে সংবিধান বিরোধী। কারণ সংবিধানে দেওয়া মৌলিক অধিকারের মধ্যে আছে রাইট টু অ্যাসেম্বলি, মানে আমি নিজেকে অর্গানাইজ করতে পারবো, আমি সভা সমিতি করতে পারবো, অর্গানাইজ করতে পারবো, পার্টি করতে পারবো। এটা তো মৌলিক অধিকার দেওয়া আছে। এখান থেকে এমন একটা আইন করলেন, আপনি ডান হাতে দিলেন, বাম হাতে কেড়ে নিলেন। যে আইন সরাসরি সংবিধান বিরোধী, সেই আইন তো আপনা আপনি বাতিল হবে। শুধু একটা ডিক্লারেশন করলেও হয়, কিন্তু আমাদের জুডিশিয়ারি সেটা করছে না।